দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেশ সংলাপ। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, প্রতিদিন দুপুর একটায় কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হই, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আলোচনা করি এবং যে আলোচনাগুলো আসলে সমসাময়িক বিভিন্ন বিষয়ের সাথে জড়িত এবং যারা উদ্যোক্তা নতুন করে তৈরি হতে চান তাদের উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা কথা বলতে চাই পোশাক রপ্তানি ও বর্তমান বাস্তবতা নিয়ে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির যেই কয়েকটি আসলে একেবারে কি বলবো মেরুদণ্ড বলা যায় পোশাক রপ্তানিকে, মোট রপ্তানি আয়ের প্রায় 82 থেকে 85% প্রতি বছরই আমরা দেখি এই তৈরি পোশাক খাত থেকেই আসছে। তবে সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি আসার পর থেকে আমরা দেখেছিলাম যে পোশাক রপ্তানি নেতিবাচক হয়েছিল। আবার মাঝখানে কয়েকটি মাস আমরা দেখেছি ঘুরে দাঁড়ানোর একটি প্রচেষ্টা ছিল রপ্তানিকারকদের। তবে গেল 2 মাস ধরে আবার কিন্তু সেই পোশাক রপ্তানি নেতিবাচক, যেমনটি বিভিন্ন রিপোর্টে আসছে যে সামনের যে একটি সিজন রয়েছে সেটিকে কেন্দ্র করে যেই পরিমাণে রপ্তানি আদেশ আসার কথা সেই পরিমাণ রপ্তানি আদেশ কিন্তু আসছে না। সেই বাস্তবতাগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। দর্শক, আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত হবেন। এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব খসরু চৌধুরী, তিনি পোশাক ব্যবসায়ী, ব্যবস্থাপনা পরিচালক, নিপা গার্মেন্টস। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন ডক্টর সায়মা হক বিদিশা, তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হবেন জনাব শহীদুল্লাহ আজিম, তিনি সাবেক সহসভাপতি, বিজিএমইএ। আমরা আলোচনা যাব। প্রথমে যেতে চাই একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সঙ্গে, জনাব খসরু চৌধুরী। আপনার কাছ থেকে শুনতে চাই, আপনারা যারা এই মুহূর্তে বিভিন্ন দেশে রপ্তানি করছেন, বিশেষ করে সবচেয়ে বড় 2 মার্কেট ইউরোপ এবং আমেরিকায়, এই 2 বাজারে এখনকার রপ্তানি বাস্তবতা কি? সামনে তো একটি সিজন রয়েছে আপনাদের, সেই সিজনকে লক্ষ্য করে কি পরিমাণ রপ্তানি আদেশ আপনারা পাচ্ছেন? অন্যান্য বছর যেমন পেয়েছিলেন এইবার কি সেই পরিমাণ পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। যে আপনারা জেনে থাকবেন যে গার্মেন্টস ব্যবসাটা আসলে দুটো সিজনে আমরা ভাগ করে থাকি, একটা হলো স্প্রিং সামার আর একটা হলো উইন্টার, যেটা আমরা ফল বলে থাকি। তো ফলের ব্যবসাটা অলমোস্ট কিন্তু ক্লোজ অবস্থায় আছে, আর 15 থেকে 20 দিন আছে যে ফলের ব্যবসাটা আমাদেরকে প্লেস করবে। তো এই মতো অবস্থায় আমরা ওভেন ফ্যাক্টরি কথা বলি। ফলটা হলো বেসিক্যালি ওভেন ফ্যাক্টরি গুলোর জন্য অর্ডারটা চলে আসে এবং ওদের জন্য এই ফলের ব্যবসাটা কিন্তু বড় ধরনের আকার ধারণ করে। তো আমরা বিগত দিনে যেভাবে দেখেছি সেটা হলো যে ফলের ব্যবসাটা আমরা মোটামুটি ভাবে আপনার এন্ড অফ জানুয়ারির মধ্যে আমরা ক্লোজ করার চেষ্টা করি। তো এই বছর আমরা আশা করতেছি এন্ড অফ ফেব্রুয়ারি পর্যন্ত যাবে। তো এই অবস্থায় আমরা দেখলাম যে বিজনেসটা কিন্তু যে পরিমাণে ফ্লো ছিল বা যে পরিমাণ ইনকোয়ারি ছিল, সেই ইনকোয়ারি অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু সেভাবে প্লেসমেন্ট হয় নাই। তো আমরা ওভেন ফ্যাক্টরি গুলো যেগুলো আসি, তো আমার মনে হয় 50-60% বা 70%, হয়তো কোনো কোনো ফ্যাক্টরি 100% বুকড আছে আপ টু জুন পর্যন্ত বা মে পর্যন্ত, বাট ম্যাক্সিমাম যদি বলে থাকি তো এখনো পুরোপুরি ভাবে আমাদের সে বুকিংটা আসে নাই। তো আমি এই অবস্থায় বলতে চাই যে ইউএসএ মার্কেট যেটা আছে সেখান থেকে আমাদের বিজনেসটা কিন্তু ফ্লো ভালো। তো ইউরোপ কিন্তু স্লো গতিতে চলতেছে। আর আপনারা জানেন যে এই কোভিড এর মধ্যে ম্যাক্সিমাম কাস্টমাররা তারা বাসায় বসে কাজ করে। তা বাসায় বসে কাজ করলে সেই ক্ষেত্রে কিন্তু ডিসিশন নিতে পারে না। আসলে কোয়ান্টিটিটা হয় হলো মার্কেটিং লোকদের সঙ্গে কথা বলতে হয়। আমরা যে স্যাম্পল গুলো পাঠাই সেই স্যাম্পলের উপরে অ্যানালাইসিস করে মার্কেটিং এ একটা লোক আছে যারা আপনার স্টোরে বিক্রি করে বা কোম্পানিতে বিক্রি করে। সেখান থেকে কিন্তু নাম্বার অফ কোয়ান্টিটি আনার পরে একটা রেশিও তৈরি করে কিন্তু অর্ডারগুলো প্লেস করা হয়। তো সেই ক্ষেত্রে এখানে একটা মানে বসে যে একটা কাজ করা, যে সামঞ্জস্য রেখে কাজ করা বা সবাই মিলে যে একটা কাজের যে গতি, সেই গতিটা কিন্তু আস্তে আস্তে করে মানে আমি মন্থর অবস্থায় চলে আসছে। যে মন্থর থেকে কিন্তু আমাদের বিজনেসটা প্লেসমেন্টটা কম হচ্ছে। তো সেটা কেন মন্থর হচ্ছে কেন জনাব খসরু চৌধুরী? মাঝখানে দেখলাম কয়েকটি মাস আপনারা ইতিবাচক প্রবৃদ্ধি পেয়েছেন, এখন আবার মন্থর হচ্ছে কেন? মন্ত্রটা হলো এইরকম যে কোভিড এর যে আমরা মনে করেছিলাম যে 3 মাস আগে হয়তো এটা ভ্যাকসিন চলে আসবে, ভ্যাকসিন এখন মার্কেটে আছে, আমরা ভ্যাকসিন পাচ্ছি, তো ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিনের পরে যে কি হবে, সেকেন্ড ডোজ হবে, থার্ড ডোজ হবে। তো এইভাবে যে চিন্তা করতেছে কিন্তু আলটিমেট কাস্টমাররা কিন্তু রিস্ক নিতে পারতেছে না। আগে যেরকম একটা রিস্ক নিত, তারা কিন্তু কোয়ান্টিটিটা কিন্তু আমাদেরকে বলে দিত যে তুমি এটা 20,000 হবে, এটা 30,000 হবে, এরকম করে তুমি একটা বুকিং দাও, ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ বুকিং দিয়ে রাখো বা তুমি স্পেস বুকিং দিয়ে রাখো। সেই ক্ষেত্রে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। এই জন্য বলতেছি যে যারা বাসায় বসে কাজ করতেছে, একটা ওদের সঙ্গে যে একটা সুন্দর কমিউনিকেশন করে একটা টেবিলে বসে ডিসিশন নেওয়া, সেই ডিসিশনটা মন্থর হচ্ছে। আর মন্থর হওয়ায় কিন্তু অর্ডার গুলো আমাদের কাছে দেরি হয়ে আসতেছে। তা আমি যে কথাটা বললাম যে আমরা কিন্তু ফলের বিজনেসটা উইদিন
আর জানুয়ারির মধ্যেই কিন্তু আমরা মোটামুটি ভাবে ফুল বুক হয়ে থাকি। তো সেখানে জানুয়ারি জায়গায় আপনার ফেব্রুয়ারি মাস চলে আসছে, তো কাস্টমার বলতেছে যে আরো 1 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ লাগবে, তোমাদেরকে আমরা জানাবো বা আমরা প্লেস করব। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এটা মন্থর অবস্থায় আছে। তো আশা করতেছি যে বিজনেসটা 75 থেকে 80% হবে, 20% শর্টফল হবে। তো 20% শর্টফলটা হলো কোভিড এর জন্য হচ্ছে। আর আমরা যেভাবে সময়টা নষ্ট করতেছি, সেই নষ্টটাই কিন্তু আসলে বেসিক্যালি কোভিড আমাদেরকে এই নষ্টটা করতেছে। তো কোভিডটা আশা করতেছি যে 2 মাসের মধ্যে যদি ভালো হয়ে যায়, নেক্সট সামার এবং আপনার যে স্প্রিং সামার যেটা বলি, সেটা হয়তো ভালো হতে পারে, সেই আশা আমি ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ জনাব খসরু চৌধুরী। আমরা এই বিষয়ে একটু ডক্টর সাইমা হক বিদিশা আপনার কাছেও ফিরতে চাই। যে বিভিন্ন হিসেবে আসলে যে বাস্তবতা সেটি তো আপনি জানেন। আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারিতে 343 কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যেটি এর আগের বছর ছিল 361 কোটি টাকা, অর্থাৎ প্রায় 5% কম রপ্তানি হয়েছে জানুয়ারিতে। এবং যেমনটি খসরু চৌধুরী বললেন যে সামনে সামার সেশনকে কেন্দ্রে টার্গেট করে যে পরিমাণ অর্ডার আসার কথা ছিল সেটি আসলে আসছে না। ইতিমধ্যে জানুয়ারি মাস গিয়ে ফেব্রুয়ারি শেষ পর্যায়ে চলে আসছে, তাও আসলে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের পরিস্থিতি অনেকটাই ভালো হচ্ছে, অনেক দেশেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, বিশেষ করে বাংলাদেশেও এর প্রয়োগ শুরু হয়েছে। তারপরও আসলে এই রকম রপ্তানি কমে যাওয়ার টেন্ডেন্সি কেন আমরা দেখতে পাচ্ছি, ডক্টর সাইমা? ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে আমাদের তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই বিষয়গুলোর কিন্তু একটা ল্যাগ এফেক্ট থাকে। অর্থাৎ যে বিদেশের যে ভ্যাকসিনের যে প্রভাব বা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনার যে প্রভাব, এই প্রভাবটা তার সঙ্গে সঙ্গে পড়বে না। কারণ এখন মিস্টার খসরু উনি যে অর্ডারের কথা বললেন, এগুলো কিন্তু একটা পরিকল্পনার অনুযায়ী জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে যে আমি এখন হয়তো পরিকল্পনা করব আগামী সামারে কি অবস্থা হবে। সুতরাং এটা তো আসলে এমন না যে আজকে কালকের জন্য আজকে কিনবো, সেই রকম পরিস্থিতি না। সুতরাং এখানে যে একটা টাইম ল্যাগ এফেক্ট আছে, সেই এফেক্টে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এসে আমাদের দেশীয় বাজার বিদেশি বাজারে নিয়ন্ত্রণে এসে যখন মোটামুটি ভাবে একটা সার্বিক পর্যায়ে আসার পরে, তখন কিন্তু আসলে অর্থনীতি চাঙ্গা হওয়ার বিষয়। কারণ একটা বিষয় মনে রাখতে হবে যে এই ধরনের ব্যবসাগুলোর কথা যখন আমরা বলছি, সেই পুরো ব্যবসাটা কিন্তু আসলে নির্ভর করছে হচ্ছে বৈদেশিক বাজারের উপর এবং তাদের আসলে চাহিদার উপরে নির্ভর করছে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই চাহিদাটা কিসের উপর নির্ভর করছে? একটা হচ্ছে তাদের অর্থনীতি কত শতাংশ হারে তারা চলছে সেটা। এখনো কিন্তু আপনি আমেরিকা বা ইউরোপের অর্থনীতি, প্রথম কথা হচ্ছে এখন হচ্ছে প্রবল শীত। সুতরাং সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভ্যাকসিন আসা সত্ত্বেও সেই ভ্যাকসিনের প্রয়োগ এবং করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করা, সেই বিষয়ে কিন্তু এখনো অতটা অগ্রগামী হয়নি যে অর্থনীতি আবার সেই বিদেশের অর্থনীতি আবার 100% যে হারে যেটা চলার কথা, সেই অবস্থায় চলে যাওয়ার কথা, সেই অবস্থায় কিন্তু যায়নি। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে করোনা ভাইরাসের যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু এখনো যে বিভিন্ন সেক্টরে অনেকেই কিন্তু আমরা দেখেছি, আমি স্ট্যাটিস্টিক্সে যেতে চাচ্ছি না, আমরা বিভিন্ন সূচকে দেখেছি প্রচুর মানুষ কাজ হারিয়েছে, বেকারত্ব বেড়েছে, অনেক ধরনের কাজের ধরন পরিবর্তন হয়েছে। যে কাজগুলো মানুষকে দিয়ে করানো হতো, সেই কাজগুলো হয়তো এখন অটোমেশনের দিকে ঝুঁকেছে। অটোমেশন কিন্তু ডেভেলপ কান্ট্রিতে ভীষণ ভাবে বেড়ে গেছে এই করোনা ভাইরাসের সময়। এর ফলে একটা অংশের মানুষের কিন্তু হাতে আয় কমে গেছে উন্নত বিশ্বে। সুতরাং আয় কমে যাওয়ার ফলে কিন্তু একটা চাহিদার সংকট আছে। এই চাহিদার সংকটটা কিন্তু আমরা তখনই কাটিয়ে উঠতে পারবো, চাহিদার সংকটের থেকে, যখন আমরা শুধু ভ্যাকসিন না, যখন মানুষের কর্মসংস্থানের মাধ্যমে মানুষের হাতে টাকা আসা শুরু করবে এবং আবার করোনা পূর্ববর্তী অবস্থায় বিশ্ব অর্থনীতি যখন ফেরত যাবে। সুতরাং কিছুটা সময় যাবে, কিন্তু আমাদের এর মধ্যে যেটা ভাবতে হবে যে আমাদেরকে আসলে এর মধ্যেই চিন্তা করতে হবে যে আমাদের গার্মেন্টস সেক্টরের এটা সাময়িক, এই বিষয়গুলো সাময়িক, কিন্তু কিছু দীর্ঘমেয়াদী কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, দীর্ঘমেয়াদী কিছু ইস্যু রয়েছে যেগুলো নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি। সেগুলো নিয়ে বোধহয় কাজ করার এখন একটা সময় এসেছে যে আমাদের আর বোধহয় দেরি করা চলবে না। সেটা একটা গুরুত্ব। ডক্টর বিদিশা, আপনি যে বিষয়গুলো বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি দীর্ঘমেয়াদী কিছু বিষয়ের কথা বলেছেন, যেমনটি আমরা দেখেছিলাম রানা প্লাজা ধসের পরে কিন্তু একেবারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আসলে পোশাক খাত কাজ করেছে এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে। তারপরও আসলে কেন আপনি যেটা বলছেন যে করোনা পরিস্থিতিও ভালো হচ্ছে বিভিন্ন হিসেবে, তাই বলছে মাঝখানে আমরা দেখলাম সেপ্টেম্বর অক্টোবর যতটুকু আমার মনে পড়ছে তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধিও ভালো ছিল। হঠাৎ করে আসলে কেন এই সামার সেশনকে কেন্দ্র করে কেন আসলে এই অর্ডার অনিশ্চয়তা তৈরি হচ্ছে?
বা একটা এখানে কি বিষয় বায়ারদেরও কোনো দায়বদ্ধতা নেই যারা আমাদের কাছ থেকে কিনে নেয়? তারা জানে যে বাংলাদেশের তৈরি পোশাক খাতটি পুরোপুরি হচ্ছে শ্রমিক নির্ভর। এখানে একটি শ্রমঘন একটি ইন্ডাস্ট্রি, যেখানে প্রায় 40 লাখ মানুষ সরাসরি এর সাথে জড়িত। তো তারা যখন এই ক্রয়াদেশ কমিয়ে দেয়, তখন তো এই মানুষগুলোর জীবনের উপরে প্রভাব পড়ে। তাহলে তাদের দায়বদ্ধতা কি আসলে? দেখো, দায়বদ্ধতার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে বা প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায়ীদের, সেটা দেশীয় ব্যবসায়ী বলুন কিংবা বিদেশের ব্যবসায়ী বলুন, সবসময় কিন্তু এটাকে দায়বদ্ধতা, আমরা যদি হয়তো বলতে পারি আমরা দায়বদ্ধতার কথা, কিন্তু দায়বদ্ধতা মানতে কিন্তু তারা আবার বাধ্য নয়। হ্যাঁ, সুতরাং এই বিষয়ে হয়তো সরকারের, আমাদের দেশের সরকারের, বিদেশে যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সরকারের, সেগুলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি ব্যবসায়ীদের উপরে এই বিষয়গুলো ছেড়ে দিলে হবে না, কারণ ব্যবসায়ীর, স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা চাবে প্রফিট করতে, মুনাফা করতে। সুতরাং সেক্ষেত্রে সেই দায়বদ্ধতার বিষয় যেটা হতে পারে যে বিভিন্ন দেশের সরকারদের মধ্যে সেখানে একটা চুক্তি হতে পারে, সেখানে একটা দায়বদ্ধতার প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, যেহেতু বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকার আমরা এত এত মিলিয়ন ডলারের আমরা তৈরি পোশাক নিতাম, সেখান থেকে আমরা খুব বড় ধরনের পরিবর্তন আমরা করব না, বা বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সময় সুযোগের যে বিষয়গুলো রয়েছে, যদি কোনো কারণে আমাদের দেশ থেকে অর্ডার যেতে একটু দেরি হয়, সেখানে কিছু ছাড় দেওয়ার ব্যাপারগুলো, এই বিষয়গুলো আসলে আপনি ঠিক আশা করতে পারেন না যে ব্যবসায়ীরা এটা করবে। এটার ক্ষেত্রে দুই পক্ষেরই, সরকার এবং সংশ্লিষ্ট বিভিন্ন অথরিটি, বিভিন্ন প্রতিষ্ঠান যারা রয়েছে, তাদেরকে এখানে একটা চাপ তৈরি করার একটা দরকার রয়েছে। এটা প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের, আমরা হয়তো রানা প্লাজার ভয়াবহ ঘটনার থেকে হয়তো কিছুটা শিক্ষা আমরা নিয়েছি, তার ফলে আমরা কিছুটা দেখেছি মজুরির উপর কিছুটা হলেও ইতিবাচক প্রভাব, কিছুটা হলেও আমরা গ্রিন ফ্যাক্টরির মাধ্যমে কিছুটা পরিবেশ বান্ধব কিছু বিষয়ের আমরা দেখেছি, এবং আমরা দেখেছি শ্রমিকের অধিকার নিয়ে কিছুটা হলেও কথাবার্তা হয়েছে, কিছুটা হলেও কাজ হয়েছে। কিন্তু তারপরও আমাদের যেটা, সেটা হচ্ছে সার্বিক তো একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সাথে সাথে আমাদের প্রতিযোগী যারা রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মপদ্ধতি নিয়েছে, তারাও কিন্তু উঠে আসছে। হ্যাঁ, সুতরাং আমাদের এখন দেখতে হবে, আমাদের আসলে নতুন কিছু করতে হবে। আমরা গার্মেন্টস থেকে, আমরা কিন্তু অনেক বছর ধরে গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু এখানে একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই আপনার কথার সঙ্গে মিল রেখে। আসলে এই গার্মেন্টসটা এখন স্টাইলিংটা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন এই যে আপনার প্রবল শীত পড়েছে আপনার ইউরোপ এবং ইউএসএ তে, এই বরফ কিন্তু অনেক বছর পরে কিন্তু এত বড় বরফ মানে আইস পড়া শুরু করেছে। তো সেখানে কিন্তু আপনার বের হইলে আপনার কিন্তু জ্যাকেট দরকার, হেভি জ্যাকেট দরকার। একটা হেভি জ্যাকেটের দাম আছে $15 থেকে $20, কিন্তু এখন হেভি জ্যাকেটের পরিমাণ কিন্তু কমে গেছে, তারা পারচেস করতেছে না। তারা কিন্তু নাম্বার অফ কোয়ান্টিটি পারচেস করতেছে। সেটা হলো যে যেমন আপনার আছে স্লিপার পারচেস করতেছে, একটা স্লিপারের দাম আছে $2.5 থেকে $3। তো নাম্বার অফ, এই কথাটাই যেটা বললাম, সেটা হচ্ছে চাহিদার সংকটটা, যে মানুষের হাতে যদি টাকা কমে যায় এবং মানুষ বাইরেও যাচ্ছে কম, সুতরাং ওই চাহিদার বিষয়টা তো আছে। এটা তো একটা, যেটা আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা আশা করছি সময়ের সাথে সাথে বাইরের অর্থনীতিও চাঙ্গা হবে, সুতরাং আমরা হয়তো এই চাহিদার সংকট থেকে বের হয়ে আসতে পারবো। সে কারণে আমি যেটা বলছি যে এই বছরটা আমাদের জন্য এখনো ক্রুশাল গার্মেন্টস এর ক্ষেত্রে। তবে আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমাদের প্রতিযোগীরা, তারাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মপদ্ধতি নিয়ে, বিভিন্ন ধরনের নতুন নতুন উদ্যোগ নিয়ে তারাও এগিয়ে যাচ্ছে। ডক্টর সাইমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এইখানে একটু খসরু চৌধুরী আপনার কাছে আসতে চাই। যেমন ডক্টর সাইমা বলছিলেন যে এখানে শুধুমাত্র ব্যবসায়ীদের বলে লাভ নেই, এখানে সরকারের দায়বদ্ধতা রয়েছে। আপনাদের তো একটি সংগঠনও রয়েছে, বিজিএমইএ, আরো সংগঠন রয়েছে, তাদেরও নিশ্চয়ই দায়বদ্ধতা রয়েছে। এই আপনি যদি একজন ব্যবসায়ী হিসেবে বলেন, সরকার কিংবা বিজিএমইএ কিংবা বিকেএমইএ, অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, তাদের ভূমিকাটা আসলে এই ক্রয়াদেশ কিংবা বায়ারদের সাথে নেগোসিয়েশন করার ক্ষেত্রে কতটুকু তারা রাখতে পারছে? এখানে আসলে সরকার যে কাজটি করতে পারে সেটা হলো নতুন মার্কেট খোঁজার জন্য যে বিজিএমএর সঙ্গে একটা মিটিং করে সে নতুন মার্কেট কিভাবে করা যায়, নতুন কান্ট্রিতে কিভাবে তার প্রোডাক্টটা বিক্রি করা যায়, সেই ক্ষেত্রে একটা আলোচনা করা যাইতে পারে। বেসিক্যালি যে যে কান্ট্রিগুলোতে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো, আমাদের ব্যবসায়িক সম্পর্ক ভালো, সেই ক্ষেত্রে যেমন আছে ইউএস এর কথা বলি, ইউরোপের কথা বলি, সবচেয়ে বড় দুইটা মার্কেট, এটাতে আসলে সরকারের কিছু করার নাই আমি মনে করি। যেখানে ইউরোপ এবং আমেরিকাতে আমরা বিগত 40 বছর যাবত এক্সপোর্ট করে আসছি, সেখানে তারাও জানে আমাদের প্রোডাক্টের অবস্থা
এবং আমরাও জানি কোন কোন কাস্টমার সেখানে আছে, কি পরিমাণ কোয়ান্টিটি কিনতে পারে সেখানে। কিন্তু আমরা যদি আপনার সোভিয়েত ইউনিয়নে যাই, সেখানে মার্কেট যদি ডেভেলপ করে, সেখানে অবশ্যই সরকার দরকার এবং সরকারের মাধ্যমে হাত ধরেই কিন্তু বিজেপি সে কাজটি করতে হবে এবং সেখানে মার্কেটটা প্রসারিত করতে হবে। যেমন আমরা এখন ইন্ডিয়া কিন্তু আমরা মার্কেট কিন্তু অলমোস্ট 50% দখল করে নিয়েছি। আপনি দেখবেন যে এবছর শেষে আমাদের ইন্ডিয়ার কিন্তু এক্সপোর্টটা বেড়ে যাবে। তার কারণটা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এখানে আমাদের কিন্তু কমিউনিকেশনটা খুব সহজ এবং আমাদের সঙ্গে তাদের ভাষার যে তারতম্যটা সেটা কিন্তু আমরা কিন্তু হিন্দি অনেকেই বলতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা কিন্তু বড় একটা গ্যাপ নাই। সেকেন্ড থিং হলো ইন্ডিয়া কিন্তু ভালো ইংলিশেও কথা বলতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একটা পারফেক্ট দেশ হিসেবে ইন্ডিয়া কিন্তু এখন আস্তে আস্তে করে ভালো ব্যবসা আমরা করতে পারতেছি এবং এক্সপোর্ট করতে পারতেছি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এবং ইন্ডিয়ার সঙ্গে আপনার কূটনৈতিক সম্পর্ক, সরকারি সম্পর্ক এবং সেখানে কিন্তু ভালো, সেই অবস্থায় কিন্তু আমরা বিজনেসটা বেড়ে যাচ্ছে। তো আমি বলবো যে বিজনেসটা আসলে সরকারের যে কাজটা করা দরকার সেটা হলো যে আমাদের বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারটা আপনাকে ডেভেলপ করা দরকার। আপনাদের পোর্টের অবস্থাটা কিন্তু আসলে এখনো আপ টু দা মার্ক না। আপনার যে রোডের কথা বলি, অনেকটা ভালো হয়েছে, এখন 6 লেনের হয়েছে, কিন্তু এইখানেও আরো রোড অনেক তৈরি হচ্ছে। জনাব খসরু চৌধুরী, আপনার এই কথাগুলো আমরা আরো শুনতে চাই। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন জনাব শহীদুল্লাহ আজিম, আমরা তার কাছেও যাব। তবে দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পরে আবার আসছি। পোশাক রপ্তানির আদ্যপান্ত নিয়ে আরো অনেক কথা বলতে চাই, সাথেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, পোশাক রপ্তানি ও এর বাস্তবতা। বিরতিতে যাবার আগে যেমনটি জনাব খসরু চৌধুরী আপনি বলছিলেন যে আসলে বিশ্বব্যাপী আপনারা রপ্তানি করছেন, কিন্তু মানে ম্যাক্সিমাম ভলিউম রপ্তানি করেও আপনারা আসলে সেই পরিমাণে অ্যামাউন্ট পাচ্ছেন না বা দাম পাচ্ছেন না, অর্থাৎ প্রাইসের জায়গাতে আসলে নেগোসিয়েশনের ঘাটতি রয়েছে, যেমনটি বিশেষজ্ঞরাও বলে থাকেন। নিশ্চয়ই আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ রয়েছেন, তিনিও এই বিষয়টি স্বীকার করবেন যে প্রাইসটা আসলে বাংলাদেশ অন্যান্য দেশের থেকে কম পায়। এটি বাড়ানোর উপায় কি? এখন তো বাংলাদেশের কাজের মান অনেক ভালো হয়েছে আগের চেয়ে, গ্রিন ফ্যাক্টরি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, যেমনটি আমি আগেও বললাম। তারপরও কেন বায়াররা আমাদেরকে আসলে প্রাইস দেওয়ার ক্ষেত্রে এই কার্পণ্যতা করে? জনাব চৌধুরী। জি জনাব চৌধুরী, প্রশ্নটি আপনার কাছেই। আচ্ছা, তো সেটা হলো যে আপনি জানেন কোভিড এর জন্য কিন্তু মার্কেট ফল করছে, আপনার আলটিমেট কনজিউমার কিন্তু মার্কেটে আসতে পারতেছে না, অনলাইনে বেচাকেনা হচ্ছে। তো অনলাইনে বেচাকেনা করলে যার দুটা চাহিদা ছিল সে একটা কিনতেছে, তো যার ফলে কাস্টমার কিন্তু আলটিমেট সে অর্ডারটা পাচ্ছে না, বা 20,000 কোয়ান্টিটি জায়গায় 10,000 কোয়ান্টিটি পাচ্ছে, সেই ক্ষেত্রে রাইট প্রাইসটা সে পাচ্ছে না। সে চেষ্টা করতেছে তার খরচটা কিন্তু 20,000 পিস যদি পাইতো, সেখানে 10% বেনিফিট যদি করতো, তাহলে 20,000 ইন্টু 10%, আর এখানে 10,000 পিসেস পাচ্ছে, কিন্তু তার খরচ কিন্তু সে 20,000 এর মতো হচ্ছে। যার ফলে কাস্টমারটা কিন্তু বেনিফিটটা সে রাখতেছে বেশি এবং তারা প্রেশার দিচ্ছে আমাদেরকে। তারপর আরেকটা ব্যাপার হলো র মেটেরিয়ালসটা, ফেব্রিক্স এর দাম কিন্তু বেড়ে গেছে, 10% বেড়ে গেছে। তো একটা হলো কাস্টমারটা আমাদেরকে দাবি করতেছে যে আমাদের প্রাইস কমাইতে হবে, আর দ্বিতীয় দাবি করতে সাপ্লায়ার দাবি করতেছে, ফেব্রিক সাপ্লায়াররা, যে আমাদের র মেটেরিয়ালস বেড়ে গেছে, আমাদেরকে 10% বাড়াই দিতে হবে। তো এখানে দুইটা জিনিসের চাপের মধ্যে কিন্তু আমরা আছি, সেই চাপের মধ্যে কিন্তু আমরা গার্মেন্টস এর রাইট প্রাইসটা পাচ্ছি না। আর রাইট প্রাইসটা থেকে যখন আমরা সরে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আমাদের আকাঙ্ক্ষিত যে আমাদের যে কোয়ান্টিটি দরকার, আমাদের এক্সপোর্টের কোয়ান্টিটি দরকার, সেখান থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। আলটিমেটলি কিন্তু আমরা গ্রাফ করতে পারতেছি না, আমাদের যে কোয়ান্টিটি দরকার সেটা কিন্তু গ্রাফ করতে পারতেছি না। যে আমরা চাচ্ছি যে আমাদের রাইট প্রাইসটা পাওয়ার এবং কাস্টমার চাচ্ছে কমিয়ে দেওয়ার, আমি না নেই, অন্য একজন নিয়ে নিচ্ছে, অন্য কান্ট্রি নিয়ে নিচ্ছে, আলটিমেট কিন্তু আমরা লুজার হচ্ছে এইভাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আলটিমেট লুজার। যে এই একটা হলো যে আমরা রাইট প্রাইসটা পাচ্ছি না এবং আমাদের ফ্যাক্টরি কিন্তু এমটি থাকতেছে। তারপর আরেকটা ব্যাপার হলো যে আমাদের কিন্তু আপনাদের শ্রমিকের যে বেতন, সেই বেতন কিন্তু আমরা বাড়িয়ে দিতে হয়েছে, অটোমেটিক 5% বাড়িয়ে দিতে হয়েছে। এখানে কিন্তু আমাদের খরচটা কিন্তু বেড়েই যাচ্ছে। তারপরে একটা আছে শিপিং কোম্পানি, যেগুলো আপনার কন্টেনারে খরচ, কন্টেনারে কিন্তু আগে $1,200 থেকে $2,000 ছিল, এখন কিন্তু এটাকে ডাবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে।
তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারতেছি না, কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেছি না। ঠিক এই বাস্তবতাগুলো যেগুলো আপনি বলছেন খসরু চৌধুরী, আপনাদের একজন সাবেক সহসভাপতি বিজিএমই অর্থাৎ পোশাক মালিকদের সংগঠনের লিডার আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে, শহীদুল্লাহ আজিম, তার কাছে যেতে চাই আমরা। জনাব শহীদুল্লাহ আজিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে, যেই বিষয়গুলো খসরু চৌধুরী বলছেন সেগুলো আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন। একদিকে বায়াররা দাম কম দিচ্ছে, অন্যদিকে র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে, শ্রমিকদের খরচ বেড়েছে, শিপমেন্ট খরচ বেড়েছে। এই বাস্তবতায় আপনাদের কি করণীয়, কিংবা সংগঠনগুলো আসলে যারা পোশাক রপ্তানিকারক রয়েছে তাদের জন্য কি করতে পারে? খসরু চৌধুরী যে কথা বলেছেন যথার্থই বলেছেন, কেননা আমাদের এখানে কস্ট বেড়ে গেছে সব দিক দিয়ে, র মেটেরিয়ালস দাম বেড়ে গেছে। যেহেতু আমাদের কটনের চাহিদা বেশি এবং সাপ্লাই কম, সেজন্য আমাদের কটনের দাম বেড়ে গেছে। বায়ার দাম কমাচ্ছে, অলরেডি 5-6% কমিয়ে দিয়েছে। এবং ইনভেন্টরি আপনি দেখবেন গত 3 মাসে আমাদের প্রবৃদ্ধি কমে গেছে প্রায় 70%। সব নিয়ে আমরা একটা কোণঠাসা অবস্থায় আছি এবং প্রত্যেকটা ফ্যাক্টরি যারা আছে তারা কিন্তু সমস্ত লাইন তারা চালাতে পারছে না আমাদের অর্ডারের জন্য, এবং আমাদের বলবো যে শিপমেন্ট গুলো ঠিক মতো হচ্ছে না, অর্ডার ঠিক মতো আসছে না, সেগুলোর কারণে আমরা সাহস করতে পারছি না সবগুলো লাইনগুলো চালানোর। তো এখানে আমাদের বায়ারকে এগিয়ে আসতে হবে, এটা একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমরা শ্রমিক, বায়ার, আমি বলবো যে আমাদের সরকার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই প্যান্ডেমিক মোকাবেলা আমরা উদ্ধার হতে পারবো, কিন্তু বায়ারকে সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে। বায়ারকে দেখা যায় যখন আমরা যখন সমস্যায় থাকি, তারা মনে ইচ্ছে করে একটা সমস্যা ফেলে দেয়, কেন প্রাইস নিত্য কমায়, কিন্তু তাদের চাহিদা অনেক কিছু। তোমরা কমপ্লেন করো, এটা করো, সেটা করো, চাহিদার অভাব নেই, কিন্তু সেই হিসাবে তারা কিন্তু প্রাইস দেয় না। আমরা চেষ্টা করি যে আমাদের শ্রমিকদের নিয়ে আমরা টাইম মধ্যে শিপমেন্ট করা, র মেটেরিয়ালস প্রকিউরমেন্ট করা, কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশন এত বেড়ে গেছে, তো কোনো অবস্থায় আমরা কুলাতে পারছি না। জনাব শহীদুল্লাহ আজিম, আপনি যেমনটি বললেন বায়াররা দাম কমিয়ে দিয়েছি, প্রশ্ন হচ্ছে বায়াররা কি চাইলেই দাম কমাতে পারেন? যখন আমি দেখবো যে আমার মাসে 2 কোটি টাকা আমার খরচ আছে, তখন দেখবো আমি এখন দেখা যাচ্ছে $15 যে সিএম ছিল তার $12 নিয়ে এসছে। তো এটা আমি না নিয়ে কোনো ওয়ে নেই। তো আমি যখন দেখবো লসটা কত কম হচ্ছে, আমি 2 কোটি টাকা দেখলে আমি 1,50,00,000 টাকা আমার আয় হচ্ছে, 50 লক্ষ টাকা লস হচ্ছে, তখন আমি রিস্ক নিতে পারি। যখন আমি দেখবো যে 2 কোটি টাকা আমি অ্যারেঞ্জ করতে পারবো না, তখন আমাকে ওয়ে নিতে হবে, অর্ডার নিতে হবে। আমি না নিলে অন্য কেউ নিবে, অর্ডার কিন্তু নিতে হবে। তার মানে সদ্ব্যবহার বায়াররা করছে। সেই ক্ষেত্রে আপনারা যারা বিজিএমইর নেতৃত্বাধীন এখন যে কমিটি রয়েছে, তারা আসলে কি করছে? তাদের তো একটি ভূমিকা রাখা উচিত এখানে। না, অবশ্যই তাদের বায়ার সঙ্গে ধ্যান দরবার করতে হবে, এটা তারপরে আমাদের ডিপ্লোম্যাটিক ভাবে আমাদের কাজ করতে হবে। বোর্ডের ব্যাপার চেয়ে বেশি বায়ারদের যারা এথিক্যাল কথা বলে, অলওয়েজ বাংলাদেশে আমাদের চাপিয়ে রাখে, তোমরা কমপ্লেন করো, সেটা করো, কিন্তু তারা কিন্তু প্রাইস বাড়াতে রাজি না। আমরা সবই করি, শেষে 10টা ফ্যাক্টরির মধ্যে 7টা ফ্যাক্টরি বাংলাদেশে, আমরা কিন্তু তাদের চাহিদা পূরণ করেছি, কিন্তু সেই হিসেবে তারা কিন্তু মোটেই প্রাইস বাড়ায়নি। অথচ দেখা যায় আমাদের কম্পিটিটিভ কান্ট্রি যেগুলো আছে, ভিয়েতনাম বলেন, চায়না বলেন, সেখানে কিন্তু তারা প্রাইস ঠিকই দিচ্ছে। আমি বাংলাদেশের ব্যাপারে তারা সবসময় এটা কৃপণতা বোধ করে। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল্লাহ আজিম। ডক্টর সায়েমা হক বিদিশা, ঠিক এই বিষয়ে আপনি যদি দুটো কথা বলেন, যেমনটি বললেন সব করার পরেও আসলে অ্যাকর্ড অ্যালায়েন্সের যত রকমের নিয়ম নীতি, যত রকমের কিছু ছিল তা অলমোস্ট বাস্তবায়ন হয়েছে, তারপরও প্রাইস এখনো কমে যাচ্ছে বায়াররা, এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? কি করে এখান থেকে বের হওয়া যায়? দেখুন, আমার মনে হয় যে আমি আবারও যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আসলে আমাদেরকে নিজেদেরই আসলে সমস্যার উপায়টা খুঁজে বের করতে হবে, এবং সেই দিক দিয়ে যদি আমি বলি, আমার মনে হয় আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সক্ষমতা বাড়ানো, বা আমাদের এমন একটা, যে কথাটি একটু আগে যিনি বক্তা যিনি কথাটি বললেন যে আমাদের কাছে না গেলে হয়তো আরেকজনের কাছে যাবে, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে কম্পিটিটর তৈরি হচ্ছে যারা আসলে একই ধরনের প্রোডাক্ট, একই গুণগত মানের, হয়তো একই দামে, কিন্তু কিংবা অনেক সময় কম দামেও হয়তো তারা দিতে প্রস্তুত আছে। সুতরাং আমাদেরকে এখন এই অবস্থা, অর্থাৎ যত প্রতিযোগিতা, কারণ আজ থেকে 10 বছর 15 বছর আগে কিন্তু পরিস্থিতি এমন ছিল না। সুতরাং আমি এই কথাটাই বারবার বলতে চাচ্ছি যে এই প্রতিযোগিতার সাথে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, এবং আমাদেরকে এমন কিছু উপহার দিতে হবে সেটা যার কারণে যেন আমাদের কাছে আসতে তারা বাধ্য হয়। এবং এটা একটা জিনিস, আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে নতুন যে বাজার
খুঁজে দেখার বিষয়, সেটা তো একটা আছে। সুতরাং এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে বহুমুখীকরণের বিষয়টা, যে কথাটি একটু আগে খসরু ভাই বলছিলেন, যে তিনি যেটা বলছিলেন যে আমাদের আসলে কি ধরনের প্রোডাক্ট আমরা দিচ্ছি, অর্থাৎ আমরা যদি একটা জ্যাকেট দেই সেটার ক্ষেত্রে আমাদের যে প্রফিটেবিলিটি যেটা আসছে সেটা কিন্তু আমরা একটা স্লিপওয়্যার দিলে আমাদের যদি আমরা রপ্তানি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই প্রফিটেবিলিটি এটা আসছে না। সুতরাং আমরা যদি যেই ধরনের প্রোডাক্টের মাধ্যমে আমাদের কিছুটা এজ আছে আমরা কম খরচে বানাতে পারবো এবং কিছুটা অ্যাডভান্স ডিজাইন পোশাক, আমরা জানি যে অলরেডি আমাদের এখানে শুরু হয়ে গেছে যে আমরা কিছুটা অ্যাডভান্স ডিজাইন পোশাক বলতে বোঝাতে চাচ্ছি যে কিছুটা দামি পোশাকগুলো যেগুলো জারা বা H&M এই ধরনের জায়গায় যেগুলো ব্যবহার করা হয় সেগুলো, অর্থাৎ ভ্যালু চেইনের আমরা একটু উপরের দিকে ওঠার বিষয়টা, সেই বিষয়গুলো, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা কিছুটা হলেও আমাদের একটু কম আসবে। সেই বিষয়টা আমাদের মধ্যে চিন্তা করা উচিত, অর্থাৎ আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মধ্যে উন্নত মানের এবং কিছুটা ভিন্ন ধর্মী প্রোডাক্ট তৈরি করা। যেমন আমাদের হাতের তৈরি, মানে আমি এটা একটা একদম উদাহরণ বলছি যে হাতের তৈরি কাজের কিন্তু বিশাল একটা চাহিদা বিদেশের বাজারে রয়েছে। সুতরাং সেগুলোর থেকে আমরা নতুন ধরনের কিছু জিনিস তৈরি করা, আমরা কিন্তু দেখেছি আমাদের রপ্তানি পণ্য, আমরা মাস্ক তৈরির মাধ্যমে কিন্তু আমরা একটা বড় ধরনের কিন্তু একটা চাহিদার জায়গাটাকে আমরা নিতে পেরেছি। হ্যাঁ, সুতরাং এইভাবে আমাদের নতুন প্রোডাক্ট তৈরি করা এবং নতুন মার্কেট তৈরি করা, সেটা ছাড়া কিন্তু আমাদের খুব বেশি উপায় নেই। কারণ আমরা হয়তো বলতে পারি, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে হয়তো বলতে পারি বায়ারদের কমপ্লায়েন্সের কথা বা বায়ারদের উপরে চাপ প্রয়োগ করতে পারি, কিন্তু যেটা দিনের শেষে কিন্তু যে কথাটি রয়ে যায় সেটা হচ্ছে যে যদি আরেকটি দেশ যদি একই ধরনের পণ্য একই গুণগত মানের একই দামে দিতে পারে তখন তারা আমাদের কাছে আসবে কেন? সুতরাং জিনিসটা যদি আমরা ব্যবসায়ের দৃষ্টিকোণ দিয়ে দেখি তাহলে আমাদের বরঞ্চ ভালো, অর্থাৎ আমাদের কাছে আসার জন্য আমাদের কিছু একটা করতে হবে, এটা একটা বিষয়। আর আরেকটা কথা আমি যেটা এখানে একটু জাস্ট অ্যাড করতে চাচ্ছি যে সেখানে বিষয়টা হচ্ছে যে সরকার থেকে কিন্তু সরকার বিভিন্ন সময় কিন্তু গার্মেন্টস শিল্পকে কিন্তু প্রণোদনা বিভিন্ন সময় দিয়ে আসছে। এখন করোনা ভাইরাসের সময় যেটা বিষয় সেটা হচ্ছে যে যদিও গার্মেন্টস খাতটা যেহেতু রপ্তানিমুখী একটা শিল্প সেটার উপরে চাপটা বেশি পড়ছে, কিন্তু করোনা ভাইরাস আসলে অন্যান্য বিভিন্ন খাতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা কিন্তু এখনো কিন্তু সেভাবে উঠে আসতে পারছে না। আমরা কিন্তু আমাদের বিজনেস কনফিডেন্সের বিভিন্ন সার্ভে টার্ভেতে সেই জিনিসগুলো দেখেছি। সুতরাং যে বিষয়টি আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এই অবস্থার মধ্যে থেকে আমাদের নতুন ধরনের আমাদের দীর্ঘমেয়াদে কিছু চিন্তা করতে হবে। কিছু ক্ষতি হয়তো হবে, সেটাকে আসলে কিছুটা হলেও মেনে নিতে হবে। আমাদের পরিকল্পনাটা যাতে হয় যে আমাদের ইনহারেন্ট যে সমস্যা যেটার কথা আমরা আলোচনায় বলা হয়েছে, যে পোর্টের সমস্যা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করতে হবে। ডক্টর সায়মা হক বিদিশা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই সমস্যাগুলো দূর করার পাশাপাশি যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন তাদেরকে বাঁচাতে চেষ্টা করতে হবে। এবং আরেকটি বিষয় আমরা এই সাথে আলোচনা করতে চাই যে বিজিএমই এর নির্বাচন হতে যাচ্ছে, এই বাস্তবতায় এমন সংকটময় একটি মুহূর্তে নতুন কমিটি আসবে হয়তোবা 2 মাস পরেই, সেই নতুন কমিটির কাছে কি প্রত্যাশা থাকবে দুজন ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে শুনবো। তবে ছোট্ট একটি বিরতির পর দর্শক আপনারা দেখছেন ভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ভালো সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি পোশাক রপ্তানি ও বাস্তবতা। বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম যে আমরা দেখেছি যে কোভিড যখন শুরু হয় তারপর থেকে পোশাক কারখানা বন্ধ করা হয় সরকারি সিদ্ধান্তে, তারপরে খোলার সময় নানান রকমের রিউমার ছড়িয়েছে, কোনো কারখানা সরকারি কথা অমান্য করেই খুলে দিয়েছে এবং অনেক শ্রমিকদের আসলে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে পড়তে হয়েছে। সেইখানে বিজিএমই যারা কমিটিতে ছিলেন তাদেরও আসলে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। সেই বাস্তবতায় এখনকার পোশাক বাস্তবতায় আমরা জানি যে এরই মধ্যে 3টি শক্তিশালী গ্রুপ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যতটুকু আমার মনে পড়ছে এপ্রিলের 4 তারিখে ইলেকশন নির্বাচন হওয়ার কথা রয়েছে। জনাব শহীদুল্লাহ আজিম, আপনি সাবেক সহসভাপতি ছিলেন বিজিএমই এর, নতুন কমিটিতে যারা আসতে চাচ্ছেন 3টি পক্ষকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যারা আসবে নির্বাচিত হয়ে তাদের কাছ থেকে কি প্রত্যাশা থাকবে আপনার? জনাব শহীদুল্লাহ আজিম। সবচেয়ে আগে আমি বলবো যে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে যাচ্ছি এবং আমি বলবো এটা ইলেকশন করে বোর্ডে আসে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, তারা কোনো জবাবদিহিতা থাকে না কারোর কাছে, মেম্বার তাদের বিজেপির প্রতি সব সেবাটা পায় না। তো আমাদের আশা আছে আমাদের এখন ভালো একটা নির্বাচন হবে, যারা যোগ্য যারা অভিজ্ঞ তারাই আসবে এবং আমাদের যারা ম্যানুফ্যাকচারার যারা আছে
তারা কিন্তু এই মাঝখানে অনেক সেবা থেকে বঞ্চিত ছিল 1-2 বছর। আমার মনে হয় আবার সেবা তারা পাবে। একটা প্যান্ডেমিকের কারণ ছিল, তারপরে আমি বলবো যে আমরা আমাদের বোর্ড সেবা দিতে পারিনি। নতুন যারা আসবে তারা আমরা আশা করব যারা আমাদের মেম্বার সদস্য যারা আছে তাদের সেবায় নিয়োজিত থাকবে, কেন এটা এত বড় একটা সেক্টর, আমাদের দেশের সমস্ত অর্থনীতি নির্ভর করে আমাদের এই সেক্টরের উপরে। এই সেক্টর ঠিক না থাকলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি বিপর্যয় হবে। তা আমি যারা নতুন আসবে আমি বলবো যারা আমার জানা মতে সম্মিলিত পরিষদের যে প্যানেল লিডার ফারুক হাসান আছেন, অনেক অভিজ্ঞতা ওনার, অনেক প্রজ্ঞা বুদ্ধি আছেন এবং অনেকগুলো বোর্ডে তিনি ছিলেন, অনেকগুলো ক্রাইসিস তিনি ফেস করেছেন। সুতরাং পরবর্তীকালে আমাদের যেগুলো ক্রাইসিস আসবে, আমরা মধ্যে আয়ের দেশে যাব, সেগুলি কিন্তু ইন মিন টাইম হোমওয়ার্ক হচ্ছে, তা উনি ঠিকভাবে সামলাতে পারবেন বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল্লাহ আজিম। আমরা খসরু চৌধুরী আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি শহীদুল্লাহ আজিম বলছিলেন যে অনেক আশা, সেই আশাগুলো নিশ্চয়ই আপনাদেরও রয়েছে যারা ব্যবসায়ীরা রয়েছেন। নতুন কমিটিতে যেই আসুক, আমি যদি নাম না ধরে বলে 3টি প্যানেল রয়েছে এবং যেটি বলছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আবার ফিরে আসছে বিজিএমইএ, কি প্রত্যাশা করেন নতুন কমিটি কিভাবে কি করতে পারে? দেখুন, গণতান্ত্রিক পর্যায়ে যদি গণতান্ত্রিক মাধ্যমে যদি একটা পর্ষদ তৈরি হয় বা একটা বডি তৈরি হয়, সেখানে কিন্তু আসলে জবাবদিহিতা থাকে। জি। আর এখানে কিন্তু অনেক মানুষের, অনেক মেম্বারের কি বলবো, স্বার্থ জড়িত। হ্যাঁ, রায় বা পছন্দের মানে পরেই কিন্তু একটা বডি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি যে কথাটা বলবো সেটা হলো যে একটা গতিশীল বিজিএমই দরকার আমাদের। একটা গতিশীল বিজিএমই করতে গেলে আপনাকে সিলেকশনের মাধ্যমে না, ইলেক্টেড হয়েই কিন্তু আসতে হবে। আর সেই ক্ষেত্রে আমি মনে করি, যেটা আমি আজিম ভাইয়ের সঙ্গে একমত, যে একটা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট দেখতে হবে, টিম লিডার দেখতে হবে, সে কতটুকু যোগ্যতা তার রাখে। আজকে আমাদের ফারুক হাসান ভাই, আমি বলবো যে আমাদের যে এখন যে প্রেসিডেন্ট আছেন, সে কিন্তু জ্ঞানী, সে কিন্তু বুদ্ধিমত্তা তারা আছেন, কিন্তু তার বডি কিন্তু কোনো কাজ করে নাই, আমরা বিগত 2 বছর দেখেছি। তো সেই ক্ষেত্রে বলবো যে আমি যদি ফারুক হাসান ভাই যদি পরবর্তীতে যদি উনি টিম আমরা লিডার কারো হিসেবে, নাম না ধরে বললে আমার মনে হয় বেশি ভালো হয়, যেই আমি আসুক নাম ধরে আমরা বলতে আশা করি চাই, আপনাদের এখানে- কল্যাণে কাজ করবে, বিশেষ করে শ্রমিকদের কল্যাণে। এই কারণে বলতে চাই ডক্টর যে- অসংখ্য ধন্যবাদ জনাব খসরু চৌধুরী, আপনাকে দিতে হচ্ছে। আমরা এই প্রশ্নটি নিয়ে ডক্টর সায়েমা হক বিদিশা আপনার কাছে আসব। এটি হয়তো একটি ব্যবসায়ীদের নির্বাচন, কিন্তু এর প্রভাব আসলে অনেক বেশি। যেমনটি আমরা দেখেছিলাম করোনার সময়ে পুরো ইন্ডাস্ট্রির শ্রমিকদের আসলে ভাগ্য নির্ভর করছিল এই কমিটির সিদ্ধান্তের উপরে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই কমিটি কেমন হওয়া উচিত, কি ধরনের কাজ করা উচিত, খুব সংক্ষিপ্ত করে বলবেন। আমার মনে হয় আমি আসলে একটা শব্দই বলতে পারি, সেটা হচ্ছে যে আমি চাইবো যে এটা যেন শ্রমিক বান্ধব হয়। তার কারণ হচ্ছে যে আমাদের এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন যে অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু শ্রমিকদেরই কিন্তু তাদেরই কিন্তু আসলে পরিশ্রমের ফসল হচ্ছে। এটা অবশ্যই ব্যবসায়ীরা যারা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের অবদান রয়েছে। সুতরাং তাদের উপরে কিন্তু আমাদের তাদেরকে কিন্তু আবার দেবার আছে আমাদের এখন। সুতরাং এই বিষয়টা অর্থাৎ শ্রমিকদের মজুরির ক্ষেত্রে, শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে যাতে স্বার্থটা সংশ্লিষ্ট যাতে সংরক্ষণ করা হয়, সেটা জরুরি। অবশ্যই জরুরি সেটা হচ্ছে যে যারা অভিজ্ঞ ব্যক্তি আসবেন, যারা কর্মঠ ব্যক্তি আসবেন, যারা এফিশিয়েন্ট হবে, সেটা তো আমরা অবশ্যই চাবো। কিন্তু তার উপরে সর্বোপরি যেটা দরকার যে শ্রমিক বান্ধব যেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সায়েমা হক বিদিশা, অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল্লাহ আজিম, অসংখ্য ধন্যবাদ জনাব খসরু চৌধুরী। আপনারা তিনজনই আজকে যেসব বিষয়গুলো নিয়ে কথা বললেন, যারা আমাদের সাথে ছিলেন এই মুহূর্তে দর্শকরা নিশ্চয়ই পোশাক তৈরি এবং পোশাক রপ্তানি নিয়ে অনেক কিছুই আজকে জানার ছিল, অনেক নতুন নতুন কথা উঠে এসেছে এবং বিশেষ করে বিশ্ববাজারে বাংলাদেশের যেই পোশাক রপ্তানির যেই এখনকার যেই বঞ্চনা, সেটি হয়তো বা আগামী দিনে ঘুরে দাঁড়াবে। আমরা রপ্তানি আরও বাড়বে এবং বায়ারদের কাছ থেকে প্রাপ্য অধিকার, প্রাপ্য দামটুকু আমরা বুঝে নিতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই খাতের জন্য কিন্তু এই খাতের সাথে কিন্তু প্রায় 40 থেকে 45 লাখ শ্রমিকের ভাগ্য জড়িত। কোনোভাবেই যেন সেই শ্রমিক ভাই বোনরা বঞ্চিত না হয়, সেই দিকে আপনারা আশা করি খেয়াল রাখবেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোপরি দেখতে চোখ রাখুন সব খবর সবার আগে নিউজ 24-এর পর্দায়।